नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सकलके स्वागत। आजकेर भिडियोते आमी आलोचना करब किछु क्रिकेट आपडेट्स निये, ताई बंधुरा भिडियोटा शेष पर्यन्त देखार अनुरोध रइल। देखुन, एकजन बैट्सम्यानेर योग्य जवाब समालोचकदेर चुप करार सबथेके बेस्ट अस्त्र हच्छे रान करा। और এই এশিয়া কাপে রিঙ্কু সিংয়ের যখন নাম আসে তখন কিন্তু অনেক সমালোচকই রিঙ্কু সিংকে সমালোচনা করছিল কেন রিঙ্কু সিংকে দলে রাখা হয়েছিল। দেখুন, যোগ্য জবাব দিল রিঙ্কু সিং, আর সেই জবাবটা কথায় নয়, দিল ব্যাট হাতে। ইউপি টি-20 লগে অসাধারণ 100 করলো। শুধু 100ই করলো না, একটা 100 তখনই কাজে দেয় যখন টিমকে জেতাতে পারে। রান চেস করতে গিয়ে যখন একটা সময় তার নিজের টিম খুব কম রানে বেশ কয়েকটা উইকেট পড়ে গিয়েছিল, তখন কিন্তু 48 বলে 100 রানের একটা অসাধারণ ইনিংস খেললো রিঙ্কু সিং। তাই সমালোচকদের যোগ্য জবাব দিল রিঙ্কু সিং এবং বুঝিয়ে দিল রিঙ্কু সিং কিন্তু ইজ ইন ভেরি গুড ফর্ম, এবং রিঙ্কু সিংয়ের এই ব্যাট হাতে রান কিন্তু সত্যি অনেকটা মনোবল বাড়িয়ে দেবে এশিয়া কাপে ভারতের টিম ম্যানেজমেন্টকে। কারণ এশিয়া কাপের মতো একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্টের আগে যখন মিডিল অর্ডারের একজন ব্যাটসম্যান এইরকম সুন্দর ফর্মে থাকে, তখন কিন্তু দলের অন্যান্য প্লেয়াররা অনেক কনফিডেন্স পায়। তাই রিঙ্কু সিংয়ের এই 100 কিন্তু অনেকটা মনোবল বাড়াবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। শুধু তাই নয়, আমি আজকে আরও অনেক আলোচনা করব কিছু আইপিএল নিয়ে। দেখুন, আইপিএলে আমি আজকে আলোচনা করব রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যে ডিরেক্টর অফ টিম মো বোবার্ট, কিন্তু তিনি জানিয়েছেন তাদের আইপিএলে কী স্ট্র্যাটেজি ছিল। দেখুন, আমরা সকলেই জানি আইপিএলের 18তম সিজন 2025 সালে বিরাট কোহলি, রজত পাতিদারের আরসিবি প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়। কিন্তু একটা চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অনেক স্ট্র্যাটেজি থাকে, অনেক পারমুটেশন কম্বিনেশন থাকে। বিশেষ করে যখন একটা বড় অকশান হয়, সেই অকশানে কীরকম টিম তোলা হবে বা কোন প্লেয়ারকে পাওয়া যাবে, কোন প্লেয়ারকে না পেলে তার ব্যাকআপ কীরকম হয়, এগুলো কিন্তু টিম ম্যানেজমেন্টের কাছে একটা বিশাল বড় কোয়েশ্চেনেবল মার্ক থাকে। তাই মো বোবার্ট জানিয়েছিল আইপিএলের অকশান টেবিলে যাওয়ার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্ট্র্যাটেজি কী ছিল। তারা কিন্তু এবারে বদ্ধপরিকর ছিল ভালো একটা টিম তৈরি করার জন্য। আর তাদের যে প্রথম টার্গেট ছিল, সেই প্রথম টার্গেটটা কে ছিল জানেন? যুগবেন্দ্র চাহাল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, যুজি চাহালের কথাই আমি বলছি। এই অকশান টেবিলে যাওয়ার আগে তারা চেয়েছিল যুগবেন্দ্র চাহাল যেন এইবারের আইপিএলটা খেলে আরসিবির হয়ে, এবং তারা বাজেট ফিক্স করেছিল 14 কোটির মতো একটা বাজেট ফিক্স করবে এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলার জন্য যুগবেন্দ্র চাহালের। আমরা দেখিও যখন অকশান টেবিল হয় তখন কিন্তু 14.25 করোড় তক বিট করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্থাৎ তাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যান মাফিকই কিন্তু এগোচ্ছিল। তাই 14.2 কোটি টাকা যখন অকশান টেবিলে লাস্ট বিড হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে, তার বেশি কিন্তু আর বাজেট খরচ করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পরে অবশ্য 18 কোটি টাকায় পাঞ্জাব কিংস তুলে নেয় যুগবেন্দ্র চাহালকে। তাই যুগবেন্দ্র চাহাল এইবারের সিজন কিন্তু খেলেছিল পাঞ্জাবের হয়ে। কিন্তু তারা প্রথম টার্গেট যখন মিস করে, তখন কিন্তু তাদের সেকেন্ড টার্গেট হয়ে দাঁড়ায় ভেঙ্কটেশ আয়ার। এই ভেঙ্কটেশ আয়ারের জন্য অল আউট যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কারণ যেরকম খবর ভেসে আসছে তাতে জানা যাচ্ছে যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এবং মো বোবার্ট নাকি অকশান টেবিলের আগেই ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে যোগাযোগ করে এবং পার্সোনালি ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে মিট করে। সেখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে তারা তোলার ব্যাপারে, অর্থাৎ অকশান টেবিলে কেনার ব্যাপারে ভেঙ্কটেশ আয়ারকে আগে থেকেই একটা ইঙ্গিত দিয়ে রেখেছিল। এবং সেই কথা মতো যখন তারা তাদের প্রথম টার্গেট যুগবেন্দ্র চাহালকে হাতছাড়া করে, তখন তারা অল আউট যায় ভেঙ্কটেশ আয়ারের জন্যই। ধরুন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ভেঙ্কটেশ আয়ারের জন্য যদি ওরা 12 কোটি টাকা ফিক্স করে রাখে, যখন যুগবেন্দ্র চাহালকে পেল না, অর্থাৎ 14 কোটি টাকা ব্যালেন্স হয়ে যায়, তখন কিন্তু তারা অল আউট যায় ভেঙ্কটেশ আয়ারের জন্য। কারণ তাদের হাতে অনেকটা পার্স থাকে। শেষ পর্যন্ত কলকাতার সঙ্গে তাদের বিডটা কিন্তু অনেকটা টাকায় পৌঁছে যায়, একটা বিশাল অ্যামাউন্টে কলকাতা অবশ্য পেয়ে যায় ভেঙ্কটেশ আয়ারকে। এটাই অবশ্য লস হলো কলকাতারই, কারণ যুগবেন্দ্র চাহালকে না পারার পরে আরসিবি যেরকম ডেসপারেট হয়েছিল ভেঙ্কটেশ আয়ারকে তোলার জন্য, ওদিকে কলকাতা নাইট রাইডার্সও চেয়েছিল ভেঙ্কটেশ আয়ারকে। অর্থাৎ একটা প্লেয়ারকে যখন দুটো দল ডেসপারেটলি চায়, তখন কিন্তু অটোমেটিক্যালি সেই প্লেয়ারের দাম বেড়ে যায়। আর তার জন্যই ভেঙ্কটেশ আয়ারকে এবারের অকশানে কিন্তু অনেকটা দামে কিনতে হয়েছিল কেকেআরকে। যদিও এই কেকেআর ম্যানেজমেন্ট থেকে কিন্তু অবশ্যই একটা খবর ভেসে আসছে যে 2026-এ কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে তারা রেখে দেবে না, তারা ডেফিনেটলি রিলিজ করবে ভেঙ্কটেশ আয়ারকে। আর এখনও কিন্তু
সেই খবরটা আবার ভেসে আসছে। কলকাতা যখনই ভেঙ্কটেশ আয়ারকে রিলিজ করবে তখনই কিন্তু আরসিবি ম্যানেজমেন্ট আবার ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে কথা বলবে, কারণ ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যে প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার কিন্তু অনেকটা রেট করে। তিনি মনে করেন একজন খুব বড় প্লেয়ার হচ্ছে ভেঙ্কটেশ আয়ার, তাই ভেঙ্কটেশ আয়ারের পিছনে কিন্তু এবারে দৌড়তে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কারণ এই নিউজটা মোটামুটি কনফার্ম যে কেকেআরে আর ভেঙ্কটেশ আয়ার এবারে ধরে রাখবে না, কেকেআর রিলিজ করবে ভেঙ্কটেশ আয়ারকে। আর যখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই ভেঙ্কটেশ আয়ারকে পায়নি তখন তারা দৌড়েছিল ফিল সল্টের জন্য, এবং একজন লেফট আর্ম মিডল অর্ডারের ব্যাটসম্যানের জন্য তারা দেবদত্ত পাডিক্কালের জন্য পৌঁছায়। এই একটা প্লেয়ার যখন হচ্ছে যে কোনো দল কিনতে না পারে তখন ডেসপারেট হয়ে যায় নেক্সট প্লেয়ারের জন্য। তো যখন তাদের প্রথম টার্গেট যুগবেন্দ্র চাহাল মিস হয়, সেকেন্ড টার্গেট ভেঙ্কটেশ আয়ার মিস হয়, তখন তারা ডেফিনেটলি চায় যে অ্যাট এনি কস্ট ফিল সল্টকে তুলবে। অর্থাৎ এই ফিল সল্টকে কলকাতা আর পায়নি, কারণ আমরা দেখেছিলাম অকশন টেবিলে কিন্তু কলকাতাও বিড করেছিল ফিল সল্টের জন্য, বাট যেহেতু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে অনেকটা টাকা ছিল এবং তারা ডেসপারেট ছিল তাদের থার্ড টার্গেট ফিল সল্টকে তুলবে, তাই তারা সেখান থেকে কিনতে পারে। যদি ব্যাপারটা একটু অন্যরকম হতো, যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভেঙ্কটেশ আয়ারকে কিনতো, তাহলে কিন্তু অতটা আর পার্স থাকতো না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে। তখন কিন্তু কলকাতা মেবি ইজিলি ফিল সল্টকে পেয়ে যেত যদি অন্য কোনো দল বিড না করতো। তাই ভেঙ্কটেশ আয়ারকে এবারে কেনাটা কিন্তু কলকাতাকে কতটাভাবে ক্ষতিগ্রস্ত করেছে সেটা কিন্তু এখন যখন মো বোবার্ট তার নিজস্ব ইন্টারভিউয়ে আরসিবি টিম ম্যানেজমেন্টের আইপিএলের প্রেডিকশান বা আইপিএলের অকশন টেবিলে যাওয়ার তাদের যে প্ল্যানিং সেটা নিয়ে বলছে, তখন আমরা বুঝতে পারছি। তাই এই ভেঙ্কটেশ আয়ার কিন্তু এইবারে কেকেআরের একদম যাচ্ছে তাই ব্যবস্থা করে দিল। তাই ডেফিনেটলি ভেঙ্কটেশ আয়ারকে আর কলকাতা ধরে রাখবে না, এটা অবশ্যই কনফার্ম। কিন্তু আবার একটা নিউজ আসছে, কি বলুন তো, লিয়াম লিভিংস্টোন, এই লিয়াম লিভিংস্টোনকে আবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছেড়ে দিতে চাইছে। আর কলকাতা কিন্তু বরাবরই পছন্দ করে লিয়াম লিভিংস্টোনকে। আমরা দেখেছিলাম 2022 সালের মেগা অকশনে লিয়াম লিভিংস্টোনের পিছনে কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট অনেকটা দৌড়েছিল। এবারের অকশন টেবিলেও কেকেআর কিন্তু লিয়াম লিভিংস্টোনের জন্য বিট করেছিল। তাই এটাও একটা হতে পারে যে ভেঙ্কটেশ আয়ার চলে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সেখান থেকে কেকেআর তুলে নিচ্ছে লিয়াম লিভিংস্টোনকে, কারণ রাসেলের একজন ব্যাকআপ কেকেআর অনেক দিন ধরেই খুঁজছে। তাই লিয়াম লিভিংস্টোন মেবি এবারে কলকাতায় খেলতে পারে। তাই এই রকম অনেক খবর ভেসে আসছে। তো আমার এই রিঙ্কু সিং এবং আইপিএল ছাড়াও আমি কিছু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলবো, কারণ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সেকেন্ড বেস্ট টি20 টুর্নামেন্ট আমার মনে হয় আইপিএলের পরে। সেখানে ত্রিনবাগো নাইট রাইডার্সের খেলা আমি বলবো, কারণ কেকেআর ফ্যান যেহেতু, আমি কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি যেখানেই খেলে তার ফলো করি। দুর্ভাগ্যবশত এই ত্রিনবাগো নাইট রাইডার্স কিন্তু সেকেন্ড ম্যাচটা হেরে যায়, অল্প রানের জন্য হেরে গেল। আর সেটা বেসিক্যালি হারলো হচ্ছে ব্র্যাভোর জন্য। নো, ইটস নট ফর ডোয়েন ব্র্যাভো, তার ভাই ড্যারেন ব্র্যাভোর জন্য। এখন হয়তো ফ্যামিলি কোটায় ড্যারেন ব্র্যাভো খেলছে, ডোয়েন ব্র্যাভো তাকে খেলাচ্ছে, কিন্তু 8 বলে মাত্র 2 রান, যেখানে একটা বড় রান চেস করছিল, সেই রান চেস করতে না পারার পিছনে এই স্লো ইনিংসটা কিন্তু একটা বিশাল বড় দায়িত্ব। তাই ড্যারেন ব্র্যাভো কিন্তু কোনোদিনই প্রপার টি20 প্লেয়ার নয়। তাই ত্রিনবাগো নাইট রাইডার্সকে ভাবতে হবে যে ড্যারেন ব্র্যাভোর মতো প্লেয়ারকে কি প্লেয়িং 11-এ রাখা যাবে নাকি অন্য কোনো প্লেয়ারকে আসবে। তাই সেই নিয়েও একটা খবর ভেসে আসছে। আরও একটু খবর আমি দেবো এশিয়া কাপ নিয়ে। দেখুন, এশিয়া কাপ নিয়ে কিন্তু একটা খুব ভালো খবর ভেসে আসছে। ভালো খবর না খারাপ খবর সেটা জানি না। অনেকেই চাইছে নাকি, ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট থিঙ্ক করছে যে সঞ্জু স্যামসনকে হয়তো তারা ওপেনিং করাবে না। সঞ্জু স্যামসনকে ওপেনিং না করিয়ে তারা ওপেনিং করাতে চাইছে অভিষেক শর্মা এবং শুভমন গিল জুটি, কারণ এই শুভমন গিলের ওপর ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের বিশাল আস্থা। তাই অভিষেক শর্মার সঙ্গে তারা চাইছে শুভমন গিল যেন ওপেন করুক অ্যাটলিস্ট ইনিশিয়াল কিছু ম্যাচে। তাই সঞ্জু স্যামসনকে তারা প্লেয়িং 11-এ রাখতে চাইছে না। অবশ্য এই নিয়ে এখনও কিন্তু ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট কোনো কথাই বলেনি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে খবর এসেছে যে ইউএইতে যাওয়ার পরেই কীরকম ওপেনিং কম্বিনেশন হবে সেই দিকে তারা নজর রাখবে। এটা কিন্তু একটা কনফার্ম, যদি ওপেনিংয়ে সঞ্জু স্যামসন না থাকে, শুভমন গিল আর অভিষেক শর্মাকে দিয়ে খেলায়, তাহলে কিন্তু রিঙ্কু সিংয়ের প্লেয়িং 11-এ জায়গা হবে না, কারণ ডেফিনেটলি একজন উইকেট কিপার লাগবে। আর সেই উইকেট কিপার হিসাবে তখন কিন্তু জিতেশ শর্মাকে লোয়ার মিডল অর্ডারে খেলাতেই হবে। আর যদি কেকেআর ভারতীয় ম্যানেজমেন্ট যদি চায় যে শুভমন গিলকে 3-এ ব্যাট করাবে, ওপেনিং করবে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা, তাহলে কিন্তু কপাল খুলতে পারে রিঙ্কু সিংয়ের। রিঙ্কু সিংয়ের ভালো এই সেঞ্চুরিটা কিন্তু অনেকটা ইন্ধন যোগাবে রিঙ্কু সিংকে প্লেয়িং 11-এ রাখার। তো বন্ধুরা, এই রকম একটা সিচুয়েশান তৈরি হচ্ছে যে কোন প্লেয়ারকে দিয়ে ওপেন করাবে। যদি উইকেট কিপার ওপেনিং না করে তাহলে জিতেশ শর্মার মতো উইকেট কিপার লোয়ার মিডল অর্ডারে থাকবে, আর নইলে কিন্তু অবশ্যই একজন ব্যাকআপ ওপেনার হিসাবে শুভমন গিল যাচ্ছে। শুভমন গিলকে যদি খেলায় তাহলে কিন্তু রিঙ্কু সিংয়ের যে জায়গা সেটা কিন্তু অনেকটাই অনিশ্চিত হয়ে যাবে। তাই এই যে কম্বিনেশান ওপেনিংয়ের,
আপনারা কীরকম ওপেনার চাইছেন? আপনার মতামতটা অবশ্যই জানাবেন যে অভিষেক শর্মা সঞ্জু স্যামসন জুটির দিকে আপনারা চাইছেন, নাকি অভিষেক শর্মার সঙ্গে শুভমন গিল ওপেন করবে এবং লোয়ার মিডিল অর্ডারে জিতেশ শর্মা থাকবে। আপনাদের ওপেনিং কম্বিনেশনের পছন্দটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আর আমার এই ছোট্ট প্রতিবেদন ক্রিকেট আপডেটস নিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক বাটনটা ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। ভিডিওটা শেয়ার করলে ভিডিও বানানোর আগ্রহ অনেক বেড়ে যায়। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, রোজকারের মতো একই কথা, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে প্রথম এসে যাবে। তাই বন্ধুরা আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা কোনো লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।